দীর্ঘমেয়াদী সংস্কারের পক্ষে নয় বাম দলগুলো। দ্বিমত থাকা বিষয়ে জনমত নেয়ার পরামর্শ গণসংহতি আন্দোলনের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান আলী রিয়াজের। জুলাই শহীদের মেয়ে লামিয়ার ময়নাতদন্ত সম্পন্ন, লাশ পরিবারের কাছে হস্তান্তর। নেওয়া হচ্ছে পটুয়াখালী। শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। গভীর রাতে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড উত্তরের বিভিন্ন জেলা। বিধ্বস্ত বাড়িঘর, গাছপালা, ক্ষতিগ্রস্ত একরের পর একর ফসলি জমি, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। অনুমতি ছাড়াই ভবন নির্মাণের তোড়জোড়, নিয়মের ব্যত্যয় ঘটায় রাজধানীর উত্তরখানের রাজুকের উচ্ছেদ অভিযান। গুড়িয়ে দেয়া হচ্ছে স্থাপনা। এবং সিলেট বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট শুরু আজ। ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে সন্ধ্যায় স্পেনে উড়াল দেবে চার্টার্ড বিমান। ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা অর্জনে ভূমিকা রাখার আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নই যথেষ্ট নয়। নতুন বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে গণসংহতি আন্দোলনের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, বাংলাদেশের জন্য নতুন এক জবাবদিহিতার রাষ্ট্র গঠন করার জন্য জাতীয় সনদ তৈরি করা হচ্ছে। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য তৈরি হবে তা নিয়ে জাতীয় সনদ, অন্যদিকে দ্বিমত থাকা বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে। এদিকে বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাথে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো সমাধানের রাস্তা কি, এই পদ্ধতি নিয়ে আমরা ভেবেছি। আমরা মনে করি যে দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে এবং সেইটা একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ যে মতামতের উপর ভরসা রাখবেন, তাদেরকে বিজয়ী করবেন, তারাই আসলে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবে। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, ৫টি সংস্কার কমিশন, যেটি আসলে 11টি সংস্কার কমিশনের প্রথম ধাপের, সেই সংস্কার কমিশনগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করার লক্ষ্যে কিন্তু ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গেই বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। আমরা দেখেছি বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হয়েছে। আজকে দুটি রাজনৈতিক দল এই বৈঠকে অংশ নিচ্ছে। সকাল 10টায় গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকটি শুরু হচ্ছে, বিকেলে জেএসডির সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। আমরা প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে যেমনটি দেখছি যে মূলত সংবিধান, নির্বাচন ব্যবস্থা নিয়ে মূলত তাদের যে প্রতিক্রিয়া, তাদের যে মতামত রয়েছে, ভিন্ন মত রয়েছে, সেগুলো আসলে তারা জানাচ্ছেন। আজকেও বৈঠকের শুরুতে কথা বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দুজনই কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন যে আলোচনার মধ্য দিয়ে যে ঐকমত্যে পৌঁছবে তার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আসলে এই সংস্কার প্রস্তাবনা, ঐকমত্যের মধ্য দিয়ে যে জুলাই সনদ তৈরি হবে সেটি আসলে পথ দেখাবে। একই সঙ্গে জুনায়েদ সাকি একটি প্রস্তাবনা রেখেছেন, যেসব বিষয়ে আসলে দ্বিমত রয়েছে সেটি জনগণের মতামত নিয়ে কিভাবে আসলে সেটি এক জায়গায় পৌঁছানো যায় তেমন প্রস্তাবনা কিন্তু তিনি রেখেছেন। আলী রিয়াজ কিন্তু প্রতিদিন যেভাবে কথা বলেন, এর আগেও অনেকবার বলেছেন যে আসলে এই মুহূর্তকে তিনি আসলে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করছেন এবং তিনি আশা করছেন আসলে যে আগামী বাংলাদেশে যেরকম জুলাইয়ের মধ্য দিয়ে যেরকম যে ঐক্যমত তৈরি হচ্ছে, একসঙ্গে ছিল সব রাজনৈতিক দল, সব মত পথের ভিন্নতা ভুলে আগামীর বাংলাদেশ বিনির্মাণেও সে ঐক্যের জায়গাটি থাকবে এবং এই সংস্কার প্রস্তাবনার মধ্য দিয়ে আসলে সেটি প্রতিফলিত হবে এমন আশা কিন্তু তারা করছেন। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনে। দীর্ঘমেয়াদে সংস্কার কার্যক্রম নয়, বরং দ্রুত নির্বাচনের পক্ষে দেশের বেশিরভাগ বামপন্থী দল। নেতাদের অভিযোগ, সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হচ্ছে এমন অভিযোগ করে নেতারা বলছেন, পক্ষপাত দুষ্ট আচরণে অনাস্থা তৈরির আশঙ্কা রয়েছে। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা বাস্তবায়ন করেই নির্বাচন আয়োজনের তাগিদ এসব দলের। হাসান ওয়ালির প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই নির্বাচনের দাবিতে সরব বামপন্থী দলগুলো। একই সঙ্গে সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনায় মুখর দেখা গেছে নেতাদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো দাবিতে ধারাবাহিক কর্মসূচিও পালন করে আসছে দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বামদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা রয়েছে বলে অভিযোগ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের। দলটির সাধারণ সম্পাদক বলছেন, মৌলিক সংস্কার নিয়ে এরই মধ্যে যে ঐকমত্য হয়েছে তা প্রকাশ করেই নির্বাচন আয়োজন সম্ভব। সবগুলো দল কিন্তু এই এমসিকিউ দেখ অথবা লিখিতভাবে অন্যভাবে দেখ, সেগুলো জমা দিচ্ছে। তাহলে সেখান থেকে বের করো কয়টা বিষয়ে একমত আছে, সেগুলো না করে এই অনর্থক এই আলোচনার মাধ্যমে মুখের মাধ্যমে ঐক্যমতের নামে সময়ক্ষেপণ করে জনগণের মধ্যে একটা আশঙ্কা দেখা দেয়। এই সরকার মনে হয় ক্ষমতা ছাড়তে চায় না। সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেও জুলাই চার্টারের প্রয়োজনীয়তা দেখছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। বরং মৌলিক সংস্কার শেষে নির্বাচন আয়োজনের তাগিদ দলটির সভাপতির। সব ঐক্যমতের বিষয় তো নাই, সনদে সাইন করতে হবে বিভিন্ন জন, ঐক্যমতের সনদে সাইন করো, এটা তো দরকার নাই। যতক্ষণ নির্বাচন না হচ্ছে, একটা রেগুলার গভর্নমেন্ট না আসতেছে, হ্যাঁ, ততক্ষণ মানে বাইরের হস্তক্ষেপ, দেশি বিদেশি ষড়যন্ত্র এগুলো চলতে থাকবে, মানুষের মধ্যে কনফিউশন চলতে থাকবে। নির্দলীয় সরকারের অনেক পদক্ষেপকে পক্ষপাতদুষ্ট বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দ্রুত সময়ের মধ্যে সরকার জুলাই চার্টার গঠন করবে এমন প্রত্যাশা তাদের। তাদের ছত্রছায়ায় বসে এই দলগুলো তৈরি হচ্ছে এবং তারা তাদের এজেন্ডা নিয়ে তারা এখানে কাজ করছেন। তো যে কারণে আপনি বলতে পারেন যে একটা অনিশ্চয়তা, অস্থিরতা, সরকারের প্রতিও একটা অনাস্থার জায়গাটা হয়তো বাড়ছে। কারণ সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে জাতীয় নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি বাড়বে। আওয়ামী লীগের জোট সঙ্গী ছাড়া বাম গণতান্ত্রিক জোট সহ প্রায় সব বাম দল নির্বাচনের দাবিতে রয়েছে সরব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে শহীদের মেয়ে লামিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের পর মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি পটুয়াখালীতে। গতরাতে রাজধানীর শেখের টেকের ভাড়া বাসায় আত্মহননের পথ বেছে নেন লামিয়া। 18 মার্চ পটুয়াখালীতে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে ধর্ষণের শিকার হন তিনি। স্বজনের পাশাপাশি ধর্ষকের কঠোর বিচার দাবি করেন বিএনপি, এনসিপি নেতাকর্মী ও জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা। কলেজের পরীক্ষা দেওয়ার জন্য রোববার বিকালে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল লামিয়ার। সেজন্য শনিবার মার্কেট থেকে কিছু কেনাকাটাও করেন। রাত 8টার দিকে মা রোমা বেগম ছোট মেয়েকে নিয়ে বাসার পাশেই মাদ্রাসায় যান। সেই সুযোগে রাত 9টার দিকে রুমের ভেতর গলায় ফাঁস দেন জুলাই আন্দোলনে শহীদ জসিমউদ্দিনের 17 বছরের কলেজ পড়ুয়া মেয়ে লামিয়া। টের পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 18 মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে কলেজ ছাত্রী লামিয়া নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে নিজেই বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। এ ঘটনার পর লামিয়া সহ পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়েন। সামাজিক লজ্জা, চাপ ও নানা শঙ্কায় লামিয়া চরম হতাশায় ভুগছিলেন বলে জানায় শোকাহত পরিবার। মামলা হওয়ার পর আসামিদের পক্ষ থেকে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পরিবারের। তারা প্রভাবশালী, ভয়ভীতি দেখাইতে পারে, দেখাইছে, আগে থেকেও দেখানো হয়েছে। কেন আমারও একবার বলা হয়েছে যে তোমার ফুফাতো ভাইয়ের মেয়েটা এভাবে আমাদের নামে মামলা করছে, তা তোমরা এটা মিলিয়ে দিলে ই করো। আমরা বলতেছি যে এটা দেখা গেছে ধর্ষণের বিচার ধর্ষণ আদালত করবে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিএনপি, এনসিপি নেতাকর্মী ও জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ সময় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার দাবি জানান। আজকের এই সরকার এই জবাবটা কি দেবে, আসলে এটা বলার কোনো ভাষা নাই। শুধু এটাই বলবো, আর কেন লামিয়া যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয়, অন্তত সেটা অন্তত এই সরকার যে কয়দিন আছে সেটা নিশ্চিত করুক। শহীদদের পরিবাররা রয়েছে, তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব, কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে, সেটাই আমরা প্রমাণ পেলাম। আমরা আমাদের মাকে কখনো আমাদের বোন লামিয়াকে ফিরিয়ে দিতে পারবো না। ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। লামিয়ার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে লামিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল,
জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয় শহীদ জসিম। এই নিহত হওয়ার পরে তার মেয়ে ছিল লামিয়া গতকালকে ঢাকায় রাত 9টার সময় তার নিজ বাড়িতে কিন্তু সে আত্মহত্যা করেছে এবং পরবর্তীতে আমরা এখন রয়েছি পটুয়াখালী দুমকি উপজেলা পাঙ্গাশিয়া তার যে দাদার বাড়ি রয়েছে দাদার বাড়িতে। আর এখানে যে গতকালকে রাতে সে আত্মহত্যা করার পরে এখানে তার দাফন করা হবে এবং তার বাবার কবরের পাশেই তাকে সমাধি করা হবে। এমনটাই আমরা দেখছি যে ইতিমধ্যে তার দাফনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তার আত্মীয় স্বজন ইতিমধ্যে এই গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। আসলে আমরা যদি একটু পিছনে যেতে চাই যে গতকালকে রাত 10টার সময় লামিয়া কিন্তু আত্মহত্যার খবর পাই। আমরা খবর পেয়ে এখানে কিন্তু স্থানীয়রা আসে। এর আগে যে গত 19শে জুলাই গণ অভ্যুত্থান চলছিল, গণ অভ্যুত্থানে কিন্তু পুলিশের গুলিতে নিহত হন শহীদ জসিমউদ্দিন। পরবর্তীতে তার গ্রামের বাড়িতে এই জায়গায় লাশ দাফন করা হয়। এরপরে গত 18ই এপ্রিল তার বাবার কবর জিয়ারত শেষে লামিয়া যখন তার দাদা বাড়ি থেকে নানা বাড়ি যাচ্ছিল, পথে কিন্তু দুষ্কৃতকারীরা তাকে ধর্ষণ করে, সে ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে এ বিষয়ে লামিয়া নিজেই একটি দুমকি থানায় একটি মামলা দায়ের করে এবং দুজনকে আসামি করে দুজনকে পুলিশ আটক করে। আমরা যতটুকু জানতে পেরেছি এই দুজন কিন্তু এখন বর্তমানে জেলা হাজতে রয়েছে। এদিকে গতকালকে আমরা পারিবারিক সূত্রে বা যারা এই জায়গায় এখানে তার দাদা এবং দাদি রয়েছে এবং আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছে জানতে পেরেছি যে লামিয়া আসলে তার এই যে ধর্ষণ হওয়ার বিষয়টা তিনি লজ্জায় ক্ষোভে সে গতকাল রাতে সে আত্মহত্যা করেছে। ইতিমধ্যে ঢাকায় লাশ ঢাকায় রয়েছে এবং সেখানে গোসল সম্পূর্ণ হয়েছে। পরবর্তীতে বিকেল 4টায় এই গ্রামের বাড়িতে এখানে দাফন করা হবে এবং এখানে জানাজা হবে। ইতিমধ্যে যে বিএনপি কেন্দ্রীয় নেতারা কিন্তু ইতিমধ্যে এখানে আসছেন। এই ছিল পটুয়াখালী থেকে লামিয়া বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। রাতে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরের জনপদ। এ সময় বাড়িঘর, গাছপালা ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বেশ কয়েকটি উপজেলা। কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পুরো এলাকা। শনিবার রাতে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। স্থায়িত্ব কম হলেও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা, বিধ্বস্ত বসতভিটাও, সব হারিয়ে নিঃস্ব অনেকে। দোকানপাটগুলো ভেঙে গিয়েছে আর আমরা তো এখন কাজকর্ম কারেন্ট নাই, কোনো কাজকর্ম করতে পারতেছি না। ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি ঘর উড়ে গেছে, গাছগাছরা তো অনেক বড় বড় গাছগুলো ভেঙে গেছে। হিরিম করে আমার ছেলে শুদ্ধ ঘরটা যা ওর গা পড়ে গেছে, পড়তে অজ্ঞান হয়েছে। ওখান থেকে আবার গ্রামের লোক ঘন্টাখানেক পর দৌড়ে করে আসিয়ে নিয়ে মেডিকেল নিয়ে গেছে। দমকা হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজি এবং ধানের ক্ষেত। আর শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আম, লিচু ও ভুট্টা। এতে মাথায় হাত কৃষকের। আমের গাছ, যত কিছু ধান, পাট সবকিছু মেসমার করছে। এলাকার লোক 3 জন মেডিকেল গেছে, এখনো তারা মেডিকেলে আছে। এখন যেহেতু ধান পাট সব নষ্ট হয়ে গেছে, সবাই দরিদ্র। এদিকে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন জায়গায় খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্রুত সঞ্চালন লাইন সচলে কাজ করছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। রংপুর গ্রিড থেকে অনেক জায়গাতেই বিদ্যুৎ চলে গেছে, ঠিক আছে। আর পল্লী বিদ্যুৎ সমিতির কিছু ডিস্ট্রিবিউশন লাইনের সমস্যা আছে, ওরা কাজ করতেছে আর কি। তো আশা করা যায় যে ওরা যত দ্রুত সম্ভব আর কি দিয়ে দিবে বিদ্যুৎ। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালও। 6ষ্ঠ তলার কাচের দরজা জানালা ভেঙে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও স্বজনরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কালবৈশাখী ঝড়ের বিস্তারিত জানাতে রংপুরে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছে তার কাছে। জীবন, গতকাল রাতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রংপুরের বিভিন্ন উপজেলায়। আমরা খবর নিয়ে যেটা জেনেছি রংপুর, তারাগঞ্জ, গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা সহ রংপুর সিটি কর্পোরেশন এলাকায় এই কালবৈশাখী ঝড়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই মুহূর্তে আমরা আছি রংপুর রবার্টসনগঞ্জ এলাকায়। এখানে কিন্তু আমরা দেখছি যে কালকের যে ঝড়, সেই ঝড়ে কিন্তু এর বিরাট গাছ কিন্তু আসলে এই ঝড়ে উপড়ে পড়েছে। বর্তমানে কিন্তু সেই গাছটি সড়ক থেকে সরিয়ে ফেলতে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এবং আমরা খবর নিয়ে যেটি
জানতে পেরেছি রংপুর জেলার বেশিরভাগ উপজেলাতেই কিন্তু এই ঝড় তাণ্ডব চালিয়েছে। বিশেষ করে রংপুর সদর উপজেলা, রংপুর সিটি কর্পোরেশন, কাউনিয়া, পীরগাছা, বদরগঞ্জ, তারাগঞ্জ সহ পীরগঞ্জের কিছু কিছু এলাকায় এই ঝড়ের যে তাণ্ডব, সেই তাণ্ডব বয়ে গেছে। এই ঝড়ে কিন্তু বর্তমানে যে ফসলগুলো রয়েছে খেতে, উঠতি ফসল, বিশেষ করে ধানের ক্ষেত, ভুট্টার ক্ষেত, আম, লিচু সহ বিভিন্ন ধরনের যে উঠতি ফসলগুলো রয়েছে, সেই উঠতি ফসলের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঝড়ে রংপুরের প্রায় 5 শতাধিকেরও বেশি ঘরবাড়ি এখন পর্যন্ত উপড়ে পড়েছে বলে স্থানীয় প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যেটি দেখছি যে অনেক এলাকাতেই কিন্তু এখন পর্যন্ত বিদ্যুতের যে সঞ্চালন, সেটি কিন্তু স্বাভাবিক করতে পারেনি। এবং বিদ্যুৎ বিভাগ যেটি বলছে যে গতকাল রাতের যে তাণ্ডব, সেই তাণ্ডবে অনেকগুলো বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে, অনেক জায়গায় তার ছিঁড়ে গেছে, গাছ পড়ে। সেই জন্য আসলে বিদ্যুতের যে সঞ্চালন, সেটি স্বাভাবিক করতে আরো সময় লাগবে তাদের। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে গতকাল রাতের যে ঝড় ছিল, সেই ঝড় কিন্তু বাতাসের যে বেগ, সেটি ছিল 8 নটিক্যাল মাইল। বৃষ্টি কম হলেও বাতাসের যে তোপ, সেটি কিন্তু আসলে বাতাসের যে তাণ্ডব, সেটি ছিল একেবারে করালগ্রাসী। এবং সাধারণ যারা মানুষ স্থানীয়, তারা সবাই বলছেন যে এরকম ঝড় আসলে তারা অনেকদিন পরেই আসলে দেখেছেন। এবং এই ঝড়ের কারণে সাধারণ মানুষের যেমন ক্ষতি হয়েছে, গাছপালা যেমন ক্ষতি হয়েছে, অনেক মানুষ কিন্তু আহত হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছে। তারা যদি বলছেন যে হঠাৎ করে এই ঝড়ে হঠাৎ করে যারা আসলে বাড়িতে ছিলেন, যারা আসলে ঘরের ভিতরে ছিলেন, গাছ উপরে পড়ে কিংবা বিদ্যুতের খুঁটি উপরে পড়ে ঘরের উপরে পড়বার কারণেই তাদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং তারা কিন্তু অনেকেই কিন্তু আহত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন। তো সব মিলিয়ে স্থানীয় প্রশাসন বলছে এই এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি, তবে পুরো জেলায় বিদ্যুতের এই ঝড়ের যে তাণ্ডবে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি পরিমাণ জানতে তারা চেষ্টা করছেন। এবং বিদ্যুৎ বিভাগ বলছে যে তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সঞ্চালন সচল করা যায়, তারা সেই চেষ্টাটি করছেন। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে ঝড়ের সবশেষ। কালবৈশাখী ঝড় পরবর্তী খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। রাজধানীর উত্তরখানে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে রাজুক। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। কর্তৃপক্ষ রাজুক অভিযান পরিচালনা করছে রাজধানীর উত্তরখানের এলাকা দিয়ে। সকাল থেকে আমরা দেখছি যে রাজুকের একটি টিম কিন্তু এই উত্তরখানের মাঠবাড়ি এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেটি হচ্ছে উত্তরার মাদারবাড়ি এলাকার একটি নির্মাণাধীন ভবন। সকাল থেকেই যেখানে হুইল এক্সিবিটর দিয়ে রাজুকের কর্মকর্তারা এই ভবনটি ঘুরিয়ে দিচ্ছেন। মূলত এই ভবনের যে অভিযোগ, তা হলো যে ভবনটি ব্যক্তি মালিকানার জায়গায় তৈরি করা হলো, নির্মাণ করা হলো। ভবনটি মূলত রাজুকের কোনো ধরনের কোনো অনুমতি নেয়নি, নকশা নেই। সেই কারণে মূলত ভবনটি একদম ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেটা আমরা দেখছি যে প্রায় অর্ধেকটা, 1/3 প্রায় ঘুরিয়ে দেওয়া হয়েছে, এবং বাকি যেটুকু আছে সেটুকু ঘুরিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি আমরা দেখছি যে আজকের অভিযানে এই অঞ্চলে রাজুকের যারা কর্মকর্তারা এসেছেন, তারা কিছুক্ষণ আগে ভেতরে প্রবেশ করলেন। সেখানে যেই ভবনগুলো পূর্বে নির্মাণ করা হয়েছে, মূলত কোনো ধরনের নিয়ম মানা হয়নি। কেননা আপনারা জানেন যে উত্তরখানে এলাকাটি কয়েক বছর আগেও, যেটা ইউনিয়ন পরিষদের আওতাধীন ছিল সিটি কর্পোরেশনের আগে, তখন তারা মূলত যার যেরকম ইচ্ছে সেভাবেই ভবন নির্মাণ করেছেন। কোনো ধরনের নিয়ম তারা মানেননি। অনেক সময় রাজুকের অনুমতি এনেও সেটা না মেনে তারা তাদের মতো করে বর্ধিতভাবে ভবন নির্মাণ করেছেন। অনেকের ভবনের কিছুটা জায়গা, সামনে কিছুটা জায়গা বাড়িয়ে দিয়েছেন। সে বিষয়গুলো রাজুক খতিয়ে দেখছেন এবং সেগুলো ভেঙে দিচ্ছেন। এবং তারা বলছেন, কিছুক্ষণ ম্যাজিস্ট্রেট কথা বলছিলেন, তিনি বলছিলেন যে এই রাজধানীতে প্রায় 3,000-এর বেশি অবৈধ ভবন রয়েছে, সবগুলোকেই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে রাজুকের এই অভিযান সেটা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন। এবার বাণিজ্যের সংবাদ। আকাশপথে কার্গো সেবার জন্য একাধিক বন্দর চালু করছে সরকার। আজ সিলেট বিমানবন্দর থেকে শুরু হয়েছে কার্গো ফ্লাইট। 60 টন গার্মেন্টস পণ্য নিয়ে সন্ধ্যায় স্পেনে যাবে চার্টার্ড ফ্লাইট। ভারত বিমুখ সহ ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বৃদ্ধি ও স্বল্প সময়ে পণ্য রফতানিতে সিলেট বিমানবন্দর বিশেষ ভূমিকা রাখবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পর দ্রুত সময়ে পণ্য রফতানির সক্ষমতার নতুন দুয়ার হিসেবে চালু হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স।
সন্ধ্যা 7টার দিকে গার্মেন্টস পণ্য নিয়ে এই বিমানবন্দর থেকে সরাসরি স্পেন যাবে একটি ফ্লাইট, যাতে থাকবে 60 টন পণ্য। ঢাকার শাহজালাল বিমানবন্দরের পর দ্বিতীয় কার্গো সার্ভিস পয়েন্ট হিসেবে নির্মাণ করা হয়েছে এই স্থাপনা, যা পণ্য রপ্তানির একাধিক উইন্ডো হিসেবে দেখছে বাংলাদেশ বিমান। ঢাকার একটা বিকল্প কার্গো অপারেশন পয়েন্ট খুবই জরুরি ছিল। সেদিক থেকে আমরা সিলেটের সক্ষমতা চালু হয়ে গেলে সেটা কিন্তু আমাদের রেডিমেড গার্মেন্টসের জন্য অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক মান অনুযায়ী কার্গো সেবা নিশ্চিতে ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী পরীক্ষা নিরীক্ষায় ইডিএস মেশিন সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও দক্ষ জনবল নিয়োগের কথাও জানিয়েছে গ্রাউন্ড সেবাদানকারী রাষ্ট্রীয় সংস্থা। এই ফ্লাইটটি স্মুথলি হ্যান্ডলিং করবার জন্য এটা যেহেতু ইউরোপ বাউন্ড একটা ফ্লাইট, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের সিকিউরিটি এবং সেফটি রেগুলেশনস কমপ্লায়েন্স মেনে SCC 3 RA3 সব কিছু সার্টিফিকেশন করে সেখানেকার ইকুইপমেন্ট এবং জনবলের যে বিষয়টা, সেই বিষয়টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করছেন। বিমান কার্গো সার্ভিসে ভারত বিমুখ সহ ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বৃদ্ধি ও স্বল্প সময়ে পণ্য রফতানিতে সিলেট বিমানবন্দর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, সিলেট। মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি 11 বছরেও আপিল বিভাগে মামলা ঝুলছে 8 বছর ধরে। অথচ এই হত্যাকাণ্ডের 3 বছরের মধ্যে বিচারের 2টি ধাপ শেষ হয়েছে বিচারিক আদালত ও হাইকোর্টে। রায়ের ধীরগতির কারণে এখনও ভয় ও আতঙ্কে দিন কাটছে নিহতদের স্বজনদের। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন দ্রুত সময়ের মধ্যে শেষ হবে মামলার কার্যক্রম। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। আব্বু থাকলে এখন আমাকে আর মার জন্য অপেক্ষা করতে হতো না, মা কখন আসবে। রোজার বয়স যখন 1, তখন চিরতরে হারিয়ে গেছে বাবা। এখন ছবিতেই বাবাকে খুঁজে ফেরা 12 বছরের এই শিশুর। শুধু রোজা নয়, স্বজন হারানোর শোকে এখনো কান্না থামেনি 7 পরিবারের। এই আর্তনাদ দেখার যেন কেউই নেই। যে কষ্ট করে চলতেছি, দিন আর দিন খায়। পুত থাকতো সংসার থাকতো, পুত নাই আমার সংসার নাই। রায়টা দিলে আমরা মন থেকে একটু শান্তি পাবো। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 30 এপ্রিল শীতলক্ষা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। দেশ জুড়ে আলোচিত এই খুনের মামলায় 2017 সালে 15 জনের মৃত্যুদণ্ড দেন হাইকোর্ট। এরপর আপিল বিভাগে আসামিপক্ষ আবেদন করার পর বছরের পর বছর শুনানির অপেক্ষায় মামলার কার্যক্রম। হারানোর বেদনা নিয়ে আমরা যে শুধু বিচারে আসে বৈচারিস, আমরা তো কিচ্ছু চাই না তাদের কাছে। আসামিদের শাস্তির রায় কার্যকরের মাধ্যমে সেটা এই বর্তমান সরকার সেটা বাস্তবায়ন করবে, সেটাই আমাদের প্রত্যাশা। তবে এবার আশার বাণী শোনালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। জানালেন দ্রুত সময়ের মধ্যে শেষ হবে মামলার কার্যক্রম। এই মামলা অ্যাটর্নি জেনারেল সাহেব নিজে থেকে দায়িত্ব নিয়ে এই মামলাটা যাতে অতি শীঘ্রই নিষ্পত্তি হয় সেই ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। আদালতের রায় কার্যকরের দাবিতে গত শুক্রবার সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও নিহতদের স্বজনরা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সিন্ধু পানি নিয়ে ভারত কোনো ধরনের টালবাহানা করলে শক্তির মাধ্যমে জবাব দেবে পাকিস্তান। শনিবার এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে জম্মু কাশ্মীরে অভিযুক্ত সন্দেহে 2 ব্যক্তির বাড়িঘর ভেঙে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। এছাড়া কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর আবার উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। একের পর এক উত্তপ্ত বাক্য বিনিময়ে সরগরম 2 দেশের ভূরাজনৈতিক পরিস্থিতি। এবার ভারতকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় শনিবার এক সামরিক কুচকাওয়াজে ভাষণ দেন তিনি। সেখানে ইঙ্গিত দেন সিন্ধু নদের পানি বন্ধের চেষ্টা করা হলে শক্তি প্রয়োগের মাধ্যমে জবাব দেবে ইসলামাবাদ। সিন্ধু পানি চুক্তির অধীনে পাকিস্তানের জলপ্রবাহ বন্ধ, কমানো বা ঘুরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা পূর্ণ শক্তি ও বল প্রয়োগের মাধ্যমে প্রতিহত করা হবে। কেউ যেন কোনো ধরনের মিথ্যা ধারণা বা বিভ্রান্তিতে না থাকে। এদিকে শনিবার পেহেলগামের হামলার ঘটনায় জম্মু কাশ্মীরে অভিযুক্ত সন্দেহে 2 ব্যক্তির বাড়িঘর ভেঙে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। এছাড়া সশস্ত্র বাহিনী কাশ্মীরের জঙ্গলে ব্যাপক তল্লাশি অভিযান চালায়।
শুধু ভারতেই নয়, কাশ্মীরে হামলার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে নেপাল ও অস্ট্রেলিয়াতেও। কাঠমান্ডুতে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন নেপালের জনগণ। নিহত নেপালি নাগরিকের জন্য ন্যায় বিচার দাবি করেন তারা। নয়াদিল্লিতে বিজেপি কর্মীরা পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দীর্ঘমেয়াদী সংস্কারের পক্ষে নয় বাম দলগুলো। দ্বিমত থাকা বিষয়ে জনমত নেওয়ার পরামর্শ গণসংহতি আন্দোলনের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান আলী রিয়াজের। জুলাই শহীদের মেয়ে লামিয়ার ময়নাতদন্ত সম্পন্ন, লাশ পরিবারের কাছে হস্তান্তর। নেওয়া হচ্ছে পটুয়াখালী শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। এবং গভীর রাতে কালবৈশাখীর তাণ্ডব, লন্ডভন্ড উত্তরের বিভিন্ন জেলা। বিধ্বস্ত বাড়িঘর, গাছপালা, ক্ষতিগ্রস্ত একরের পর একর ফসলি জমি, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।